গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। আমরা দেখতে পেয়েছি যে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ইতিপূর্বে প্রক্টর অফিসে মাদকের অভিযোগ এসেছিল, কিন্তু প্রক্টর অফিস ছাত্র দলের সুপারিশে, ছাত্র দলের মদতে সেই শিক্ষার্থীকে তারা ছাড় দিয়ে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সেই শিক্ষার্থী পরবর্তীতে এই ছিনতাইকারী ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আজকে আমরা প্রক্টর অফিসে ইসলাম দাবি জানাতে আমাদের সার্বিক বিষয় নিয়ে এখন মন্তব্য করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ, ডাকসুর সাহিত্য এবং সংস্কৃতি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জুলাই পরবর্তী সময়ে আমরা একটি নিরপেক্ষ প্রশাসন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই পূর্বের প্রশাসনের ন্যায় এই প্রশাসনও চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদকাসক্তদেরকে ক্লিন চিট দিচ্ছে, ছাড় দিয়ে পুরস্কৃত করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি গতকালকের আগের দিনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীদের উপরে ছুরিকাঘাত করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীরা শুধু সেই দিনে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে নাই, এর আগেও শহীদ ওসমান হাদি হলে গাঁজা সহ ধরা পড়েছিল। গাঁজা সহ ধরা পড়ার পরে তাদেরকে যখন প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার ছোট ভাই নাহিদুজ্জামান জ্যোতিকে পাঠায় এবং এফআর হল ছাত্র দলের সদস্য সচিব, সে এসে সম্পূর্ণভাবে কোনো বিচার ছাড়া পরিবারকে যাতে না জানায়, এই খবর যাতে বাইরে যাতে না যায়, এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাকে সম্পূর্ণ সুন্দরভাবে ছাড়াই নিয়ে চলে যায়। এটাকে প্রমাণ করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর প্রতি বায়াস। দেখেন, একদিকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজ ধরতেছে না, দুর্নীতিবাজ ধরতেছে না, মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, ভবগুলো উচ্ছেদ করছে না, মোবাইল ছিনতাই করছে যারা, চুরি করতেছে যারা, তাদেরকে ধরতেছে না। আর একদিকে যারা যারা চেষ্টা করছে, বারংবার বলার পরও এ বিষয়ে প্রক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তখন বাধ্য হয়ে যখন আমাদের শিক্ষার্থী কোনো প্রতিনিধি আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। এর থেকে লজ্জার ঘটনা আর কিছুই হতে পারে না। একদিকে আমরা দেখতে পাইলাম মাদকাসক্তকে মাদক সহ ধরা পড়ার পরে তাকে ছেড়ে দেওয়া হইলো, তাকে ক্লিন চিট দেওয়া হইলো, এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাইলো, ছুরি মেরে চিন্তাই করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল। এত বড় অপরাধ করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ করা তো দূরের কথা, সম্পূর্ণভাবে গোপন রেখে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে, তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোন শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে ছিনতাইকে আটকাইতে, আজকে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রক্টরকে ছাত্র দলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। এই ধরনের কোন দলীয় প্রশাসন আমরা দেখতে চাই না। আমি আশা রাখবো, এর আগেও দেখতে পেয়েছিলাম যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারকে যখন মাদক সহ গ্রেপ্তার করা হলো, তাদের আরো 3 জন নেতাকে সে যখন হত্যার হুমকি দিছিল, তখন তাকে ধরে এনে যখন প্রক্টর অফিসে আনা হলো, থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো, তখন নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হলো, তখন প্রক্টরিয়াল অফিসের প্রক্টর স্যারের সুপারিশে তাকে সম্পূর্ণ কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ একদিকে মুখে মাদকের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, আর একদিকে যেটা করতেছে, আর একদিকে আবার তারা এই মাদক সেবী, মাদকের সিন্ডিকেট, ছিনতাইকারীর সিন্ডিকেট, চাঁদাবাজের সিন্ডিকেটদেরকে ক্লিন চিট দিচ্ছে, মুক্তি পাইয়ে দিচ্ছে। এটাই মনে করে এটা সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর কিছুই নয়। একদিকে আমরা দেখতে পাচ্ছি যখনই চাঁদাবাজদেরকে একদিকে ছেড়ে দিচ্ছে, আর একদিকে দেখি যে এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্র দলকে নিয়ে এসে প্রক্টর অফিসে নাটক মঞ্চায়ন করছে। আমরা মনে করি প্রক্টর স্যার, আপনি একজন সম্মানিত ব্যক্তি, জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমরা সেখানে রেসপেক্ট জানিয়ে বলছি, আপনাদেরকে কোন দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেই নাই। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের প্রতি বাস হতে থাকেন, তাহলে আপনাদের তাইনা নামাতে আমাদের সময় লাগবে না। আমি আশা রাখবো আপনাদের এই বাসনেস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, শিমুল কুম্ভকারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে,
যারা যারা জড়িত ছিল, যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ছিনতাইকারীরা যে ছুরিকাঘাত করার মতো দুঃসাহস দেখিয়েছে, এর মধ্যে যাদের গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির সামনে প্রকাশ্যে এনে প্রক্টরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি তারা সেদিন এই আরিফ ফয়সালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই ছিনতাইয়ের ঘটনা দেখতে হইতো না। এর দায় সম্পূর্ণভাবে প্রক্টরিয়াল অফিসকে নিতে হবে, প্রক্টর স্যারকে নিতে হবে। নিয়ে জাতির সামনে প্রকাশ্যে, শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত, গতদিন যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, আগে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটাইতো ছাত্রলীগ ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী দিয়ে এই ধরনের ছিনতাই ঘটাইতো। ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্ব গত কেউ নাই, এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি। এইরকম করে সেই আগের ছিনতাইয়ের দায়িত্ব, আগের চাঁদাবাজির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে উত্তরের সমক্ষের শক্তি হিসেবে জানতাম। আমরা এই ধরনের আচরণ তাদের কাছে প্রত্যাশা করি নাই। আমরা আশা রাখবো এই চাঁদাবাজির সাথে, এই ছিনতাইয়ের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত ছিল, ছাত্রদলের বিভিন্ন হলের আহ্বায়ক সদস্য সচিবের নামও শোনা যাচ্ছে যে তারা নাকি এই আপোষ সাথে জড়িত ছিল। যারা যারা এইসব শেল্টার দিয়েছে, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, ছাত্রদলের সেই সমগ্র সিন্ডিকেট চূর্ণপট্টি থেকে রাঘব বোয়াল, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আরেকটি কথা বলতে চাই, আগে আমরা দেখতাম যে গেস্ট রুম গণরুমে যখন ছাত্রলীগ কাউকে নির্যাতন করত, গেস্ট রুমে কাউকে যখন মারধর করতো, মারধরের এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা সেন্সলেস হয়ে যাইতো, এইরকম ঘটনা যখন ঘটতো, তখন দেখা যেত যে সেই মারধরের ঘটনাটা বাইরে আসতো, নিউজ হতো। আহসান হাবিবকে যখন মেরে অজ্ঞান করা হয় গেস্ট রুমে, তখন অজ্ঞান করার পরে সাথে সাথে আমি মোহাম্মদপুর থেকে এই যে ইউসুফ আব্দুল্লাহ আছেন ৭১ হলের সাহিত্য সম্পাদক, তাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে গেলে সেখানে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল এর সাথে জড়িত, তাদের নাম, প্রত্যেকের নাম আমরা জানি, প্রত্যেকে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিবে এই ধরনের হুমকি দিয়েছিল। তারপরে আমরা কি দেখতে পেলাম যে এই ধরনের মেরে পিটে একদিকে গেস্ট রুমে একদম নিরীহ শিক্ষার্থীকে, ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থীকে অজ্ঞান করা হইলো, হাসপাতালে ভর্তি করা হইলো। সে 2 দিন ডিএমসি তে ভর্তি ছিল। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম তার একটা ভিডিও বার্তা। সে বলতেছে যে আমি একাই না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে গিয়েছি, এতে ছাত্রলীগের কোনো দায় নাই। গতকালকে আমরা ঠিক একই ভিডিওর অবতারণা দেখলাম, সেটা দেখলাম যে বলতেছে যে ছাত্রদলের এখানে কোনো দায় নাই, আমাদের নিজের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়েছে। জাস্ট কপি করতেছে আর কি, জাস্ট ফটোকপি করতেছে, চিফ কপি বলে যে একটা কথা আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই দিন আর নাই যে 24 পরবর্তী সময় ছাত্রলীগের মতো একই কাজ আপনারা চাঁদাবাজি করবেন, গুন্ডামি করবেন, সন্ত্রাসী করবেন, সেই দিন আর নাই। প্রত্যেকটা ঘটনার ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে, নিউজ লিংক আছে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, বেশি ফালাফালি করেন, প্রত্যেকটা ঘটনা ডিজিটাল এলইডি প্রজেক্টরের মাধ্যমে জাতির সামনে আবারও দেখানো হবে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।